সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের জীববৈচিত্র্য বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ঢাকা মেগাসিটির জীববৈচিত্র্য। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ। বনাঞ্চল, জলাশয়, নদ নদী, খাল, বিল, হাওর, বাওর, নালা, নর্দমা ও ঝর্ণাধারা এদেশের প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণে আছে বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সৈকত এবং পাহাড়, টিলা ও প্রবাল দ্বীপ। এসব প্রাকৃতিক অনুসর্গই দেশকে করেছে জীববৈচিত্র্যমণ্ডিত। জনসংখ্যা বৃদ্ধি, কৃষির সম্প্রসারণ, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণীর চাষ বৃদ্ধি, বন উজাড়, ব্যাপক নগরায়ন, পরিবেশ দূষণ এবং উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হ্রাস জীববৈচিত্র্যকে হুমকির সম্মুখীন করছে। দেশের জীববৈচিত্র্যকে ধরে রাখতে এ হুমকি মোকাবেলা করা জরুরি। সে প্রেক্ষাপটে ঢাকা মেগাসিটির জীববৈচিত্র্য নিয়েই আজকের আয়োজন। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ, যা কালক্রমে সমতট, বঙ্গ ও গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এ জনপদকে জেলা হিসেবে ১৬০৮ সালে এবং সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ১৬১০ সালে। সপ্তদশ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের রাজধানী হলেও এ শহরের বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় ১৯০৫ সালে। পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানী এবং আধুনিক শহরের মর্যাদা পায় ১৯৪৭ সালে। ১৯৭১ সালে হয় বাংলাদেশের রাজধানী। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার একটি মেগা সিটি। কালের পরিক্রমায় শহরের জীববৈচিত্র্য আবর্তিত হয়েছে। ঢাকা একটি জনবহুল এবং ঘনবসতি শহর। এখানে রয়েছে উঁচু নিচু প্রাসাদ এবং বস্তি এলাকার কুড়েঘর। সারা রাস্তা জুড়ে গাড়ি, বড় কয়েকটি মার্কেট ছাড়া রাস্তার পাশেই গাড়ি পার্কিং করা হয়। রয়েছে বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট, ইস্টার্ন প্লাজা, গাউসিয়া মার্কেট, মৌচাক মার্কেট, নিউ মার্কেট ও রাবা প্লাজা এর মতো ব্যবসা কেন্দ্র। রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, বাহাদুর শাহ পার্ক ও লালবাগের কেল্লা শহরের শোভাবর্ধন করেছে। Bangladesh is green country as I see. Wherever I go, I can see green colors. Especially now we are here in Mughal Empire Palace, where as I see the place is so beautiful, maintaining green color. If Bangladesh could maintain continually this kind of environment, people will be very happy. জাতীয় চিড়িয়াখানা, ধানমন্ডি লেক, গুলশান লেক, বনানী উত্তরা লেক এবং হাতিরঝিল লেক নিজ নিজ জীববৈচিত্র্যে নন্দিত। ঢাকা শহরের অযুত ঐশ্বর্য রয়েছে, চারপাশে নদী, অসংখ্য খাল বিল একে নিকশিত করেছে বছরের পর বছর, এবং অত্যন্ত ধর্মপ্রবণ এবং আইনের প্রতি, অনুশাসনের প্রতি অত্যন্ত কর্মনিষ্ঠ মানুষের বিশাল ঘনত্ব হচ্ছে ঢাকা, যেটি আসলে প্রয়োজন যে অসংখ্য জনগোষ্ঠীর এই রাজধানী শহরকে আমরা সকলে মিলে মিলিতভাবে আমার নিজের শহর মনে করতে শুরু করিনি এখনো। আর জীববৈচিত্র্য কিন্তু জনগণের সাথে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়নের নিদর্শন মাত্র। আমরা যদি উন্নয়নকে মনে করি যে শুধুমাত্র শিল্প তৈরি করব আর শিল্পের মাধ্যমে জল, জমি এবং বায়ু দূষিত করব, তাহলে তো ভারসাম্যপূর্ণ উন্নয়ন হবে না। এবং সেই ভারসাম্যপূর্ণ উন্নয়ন না হলে জীববৈচিত্র্য, ঐশ্বর্য, সম্ভাবনা সবই ভেসে যাবে। আমার শহর মনে করে
গাড়ি থেকে ময়লাটা বাইরে না ফেলে ওই শহরটি আমার মনে করে আমরা যদি শহরকে সর্বাঙ্গীনভাবে গড়ে তুলি, তাহলে আমার শুধুমাত্র গৃহকোণ নয়, পুরো শহরটি আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্মের জন্য একটি গ্রহণীয় বসবাসযোগ্য জায়গায় যাবে। আমরা হয়তো লক্ষ্যে পৌঁছুনি, কিন্তু লক্ষ্যে যখন যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাকে বেগবান করার দায়িত্ব আমাদের রয়েছে। আমি মনে করি আমাদের প্রত্যেককে পরিবেশ বান্ধব, জনবান্ধব এবং ভারসাম্যপূর্ণ উন্নয়ন নির্ভর একটি রাজধানী শহরের জায়গায় যাওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তবেই আমরা সত্যিকার অর্থে জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি বসবাসযোগ্য সুন্দর রাজধানী পাব। আম, কাঁঠাল, শোভাবর্ধনকারী গাছপালা ও ফুল গাছ ঢাকা শহরে দেখা যায়। অফিস প্রাঙ্গণ থাকে শোভাবর্ধনকারী ও ফুল গাছে আচ্ছাদিত। গেটে থাকে লতানো ফুল গাছ। পার্ক ও গার্ডেনগুলোতে শোভা পাচ্ছে নানান প্রজাতির গাছ। বাড়ির ছাদে এবং বারান্দায় থাকে দুষ্প্রাপ্য গাছপালা। ছাদ সবুজায়নের উদ্যোগ প্রায়ই চোখে পড়ে। আমরা সবাই ঢাকায় আছি, অনেকে দেশের বিভিন্ন প্রান্তে আছেন। ঢাকায় 1 কোটিরও বেশি মানুষ বাস করে। এখানকার পরিবেশ সুন্দর রাখা, এখানকার জীববৈচিত্র্যকে ধরে রাখা খুবই কঠিন। তবে আমরা কিছু প্রচেষ্টা নিয়ে আমরা পরিবেশটাকে সুন্দর করতে পারি, জীববৈচিত্র্যটাকে ধরে রাখতে পারি। অন্ততপক্ষে উদ্ভিদের বৈচিত্র্যটাকে, প্রাণীগুলোকে বা নাই রাখতে পারলাম। আমরা আমাদের ঢাকার প্রতিটি বাড়ির যে দেয়াল আছে, সেখানে আমরা সুন্দরভাবে পানের চাষ করতে পারি এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি। আমরা আমাদের দেয়ালগুলোতে অনেক লতার গাছ লাগাতে পারি। এই লতা গাছের ভিতরে সুন্দর টুনটুনি পাখি কিন্তু বাসা করতে পারে। আমার বাসাতেও টুনটুনি পাখি আছে। আমাদের দেয়ালগুলোতে আমরা মেটে আলু লাগাতে পারি, মাটির আলু, এবং দেয়ালগুলো সুন্দর সবুজ সুশোভিত হতে পারে। আবার আপনি শুকনোর সময় ফাল্গুন মাসে আপনি মেটে আলু খেতে পারেন। আমাদের যে গাছগুলো আমরা রাস্তার পাশে লাগাই, কংক্রিট করার জন্য কিছুদিন পরে তার শিকড়ে অক্সিজেন পায় না, সেগুলো মারা যায়। আমরা যদি গাছের গোড়া একটু ফাঁকা রেখে তারপরে কংক্রিট করি, পিচ করি, ইটের বেষ্টনী দিই, তাহলে কিন্তু এই গাছগুলো অনেক দিন বেঁচে থাকে, শিকড়গুলো অক্সিজেন পায়। তাহলে আমাদের রাস্তায়, ঢাকার রাস্তায় যেসব নতুন তেলসুর গাছ আছে, নতুন স্পিসিস আছে, পুরনো স্পিসিস আছে, বড় বড় গাছ আছে, সেগুলো আমরা আরও বহু বছর ধরে রাখতে পারবো। আমরা এই জীববৈচিত্র্যটাকে ধরে রাখতে পারবো। এই গাছকেই অবলম্বন করে অনেক পশু, অনেক পাখি, অনেক জীবজন্তু এখানে বাস করতে পারবে। আমার পাশেই যমুনা, এই যমুনার একটা গাছে তক্ষক সাপ আছে, আমি প্রতিদিন তক্ষকের ডাক শুনি। সুতরাং অসম্ভব মনে হলেও আমরা গাছ লাগিয়ে গাছের বৈচিত্র্যটাকে বজায় রেখে জীববৈচিত্র্যকে ধরে রাখতে পারি। শহরের চোখে পড়ে কুকুর, বিড়াল ও নানা ধরনের পাখির আনাগোনা। গাছপালায় এবং আনাচে কানাচে দেখা যায় কাক, শালিক, চড়ুই, টুনটুনি, দোয়েল। মাকড়সা জাল বনে পাখি বাসা বাঁধে। উঁচু উঁচু গাছগুলোতে পাখির বসবাস, বাসা বাঁধা এবং বংশবিস্তারের দৃশ্য দেখতে ভালোই লাগে। সূর্যিমামা জাগার আগেই গাছে গাছে নানান জাতের প্রজাপতি শুরু করে আরেকটি দিন। প্রকৃতি রোদের ছোঁয়ায় তেতে ওঠার আগেই খাদ্য সংগ্রহ করতে ছুটে চলে এ ডাল থেকে ও ডালে। নানা রঙের পাখা মেলে ফুলে ফুলে ঘুরে আর মধু খায়। পাখা মেলাতেই যেন তাদের আনন্দ। একটা পার্কে ঢুকলে অনেক গাছপালা আছে এবং সেই জিনিসগুলোকে আমরা অবশ্যই রাখবো। আপনার খেয়াল করে দেখেন যে এই পার্ক আছে বলেই কিন্তু ভাই যে আমাদের যে আমরা আমাদের কার্জনাল ক্যাম্পাসে আছি, দেখেন এখানে গাছের পরিমাণ বেশি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম পাখি আসে। এই পাখিগুলো কিন্তু গাছের জন্যই আসে। এটা কিন্তু এটা আমরা জানি। এখন এরকম যদি আমরা ঢাকা শহরের যে বিভিন্ন জায়গায় যদি আমরা পাখি আনতে পারতাম বা পাখির ব্যবস্থা করতে পারতাম, তাহলে কিন্তু হতো। আরও যদি আমরা দেখি যে কোকিলের কথা যদি বলি, আপনার কার্জন হলে কোকিল পাবেন, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে গাছে কোকিল পাবেন। তারা কিন্তু একটা স্পেশাল টাইপ, তারা কিন্তু এক ধরনের পরজীবী বা পরজীবীমূলক এক ধরনের পাখি। আমাদের দেশে এরকম কিছু প্রজাতির পাখি আছে যারা করে কি অন্যের ঘরে ডিম পারে, যেমন কাকের ঘরে তারা কিন্তু ডিম পারে। তারা যে এখন কুহু কুহু যে কোকিলের ডাক শোনা যায়, আমাদের কার্জন হলেও হয়, বিভিন্ন জায়গায় হয়, সেটা কিন্তু তারা এই কারণেই করছে যে ওখানে ওরা ওই কাক বিরক্ত হয়,
সে ডিম ছেড়ে যখন তাকে তাড়া করতে ইয়ে করে, তখন মেয়ে কোকিল ওখানে গিয়ে ডিম পেড়ে তার তার মানে সে নিজের বাচ্চা নিজের যত্ন নেয় না, কাকি তাকে তার বাচ্চাগুলোকে ওখানে দেখে। তো এই হচ্ছে আমাদের সার্বিকভাবে ঢাকা পরিবেশের একটা ব্যাপার। একটু সচেতন হলেই কিন্তু আমরা ঢাকা শহরকে রক্ষা করতে পারবো এবং আমাদের পরিবেশটাকে থেকে আমরা আনন্দ নিতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এই শহরের উৎকর্ষ সাধনে তারা অবদান রাখতে পারবে। ঢাকা শহরটা দেখুন যে এত বড় একটা শহর, এত লোক বসবাস করে, আমরা কিন্তু অসচেতনভাবে আমাদের ময়লাগুলো আমরা নিজেরাই বাইরের থেকে ফেলি। এটা কিন্তু ঠিক নয়, তাই না? এটা যত্ন আমাকেই নিতে হবে। এই শহরে আমরা থাকি, বসবাস করি এবং সেই জিনিসগুলোকে আমাদের অবশ্যই দেখভাল করে রক্ষা করে আমাদের চলতে হবে। আর যেটা হচ্ছে যে আমাদের কিন্তু ঢাকা শহরে অনেক ওপেন স্পেস আমাদের কমে গেছে। আমাদের যে নিঃশ্বাসের জন্য বলেন, গাছপালা বাড়ানো বলেন, আমাদের কিন্তু প্রচুর এখনও কিছু স্পেস যেগুলো এখনও দখল হয়ে যায়নি বা দখল সরকার প্রাইভেট ল্যান্ডগুলোও কিনে নেবে মানুষের কাছে, নিয়ে ফাঁকা জায়গা এখনও যেগুলো রয়ে গেছে সেখানে যদি আমরা গাছ রোপণ করি এবং ভালো ভালো গাছের মাধ্যমে যদি আমরা এবং ওপেন স্পেস রাখি, পাবলিক স্পেস রাখি, তাহলেও কিন্তু হয়। এখন কথা বলবেন যে অনেকে বলবে যে আচ্ছা মাল্টি স্টেট বিল্ডিং তো আমাদের লাগবেই, পপুলেশন বাড়ছে, তা এটারও কিন্তু ব্যবস্থা আছে যে হয়তো আমরা একটা বা দুটা ফ্লোর আমরা পুরাটাই আমরা হয়তো গাছপালা বা প্রকৃতির মতো করে রাখতে পারি, যেটাতে ওইখানে যে শত শত কয়েক হাজার লোক যারা বসবাস করবে মাল্টি স্টেট বিল্ডিংয়ে, তারা ওই জায়গাতে এসে তারা তাদের অক্সিজেন, ওটা তো একটা অক্সিজেনের তো ব্যবস্থা থাকবেই, প্লাস তাদের যে মেন্টাল যে বিনোদন সেটা তারা ওখান থেকে নিতে পারবে। তো আমি এইভাবে এই জিনিসটাকে দেখছি। তো আরবান এই পলিউশন, আরবানের ব্যবস্থাপনাটাকে আমাদের জোরদার করতে হবে, কারণ আমাদের যেহেতু এটা একটা মেগা সিটি, আমাদের এখানে অনেক গুণী এবং সবাই বসবাস করে, হ্যাঁ, অতএব সেই জন্য তাদেরকে রক্ষার্থে এবং এই দেশটাকে রক্ষার্থে বা আমাদের প্রজন্মকে রক্ষার্থে বা প্রজন্মের জন্য আমাদের এই সিটিটাকে রক্ষা করতে হবে এবং এই বিষোদন মুক্ত অবস্থায় আমাদের এই সিটিটাকে রাখতে হবে। সবুজ বনানী আর নরম ঘাসের উপর চলে তাদের সার্বক্ষণিক ওড়াউড়ি। উঁচু গাছ বা ঘরের ছাদের সাথে মাঝে মাঝে দেখা যায় মৌচাক। মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে মৌচাকে জমায়। মৌমাছির মধু সংগ্রহের দৃশ্য দেখতে বাধা নেই, তবে বিরক্ত করলে রক্ষা পাওয়া ভার। ঘরে ঘরে দেখা যায় টিকটিকি, ইঁদুর, গেছো ইঁদুর, কবুতর, চিকা, কোনো ব্যাঙ, তেলাপোকা আর বিছা। নালা নর্দমায় রয়েছে জলজ সরীসৃপ। গাছপালা থেকে ছুটে আসে বিভিন্ন পোকামাকড়। অনেক বাড়িতেই দেখা যায় কোয়েল, টিয়া ও ময়না পাখি, আর অ্যাকোয়ারিয়ামে থাকে নানান জাতের মাছ। অলিতে গলিতে, পার্কে এবং রাস্তার পাশে সারা বছরই নানান জাতের ফুল ফোটে। ঋতুভেদে ফুলের ধরন ভিন্ন। চলমান গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, লেবু ও জামরুল ফুল ফোটে। রাস্তার পাশে এবং ভবনের সামনে ফুটন্ত কৃষ্ণচূড়া আর তার ডালে পাখির কলতান এক অপরূপ পরিবেশ উপহার দেয়। সন্ধ্যার প্রাককালে বাদুড়ের এ ঘর থেকে ও ঘরে ছোটাছুটি আর আকাশে দল বেঁধে উড়ে চলা সবারই মন কাড়ে। কার্জন হলের উঁচু গাছগুলোতে শঙ্খচিলের আনাগোনা, বেজি ও গুঁই সাপের পদচারণা এবং কিছু অতিথি পাখি চোখে পড়ে। লেক অন্যান্য জলাশয়গুলোতে রয়েছে অনেক প্রজাতির মাছ। বসন্তের কোকিল বলা হলেও গানের পাখি কোকিল সব সময় ঢাকা শহরে দেখা যায়। বড় বড় গাছে মাঝে মাঝেই কোকিল মনের সুখে গান গাইতে থাকে। তার মতো সুখী ও শৌখিন পাখি আর নেই। এরা কখনো বাচ্চা ফোটায় না, কাকের বাসায় গোপনে ডিম পেড়ে রাখে। কাকা কোকিলের ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। ছায়াময় স্থানে বসে কোকিলের কুহু কুহু ডাক পছন্দ করে না এমন মানুষ কমই আছে। The biodiversity status in the country, but also improving the livelihood of the people around these biodiversity hotspots. The future plans for our efforts is working again with the government of Bangladesh, either the Forest Department or the Department of Fishery or any other department, on restoring biodiversity, but at the same time making sure that the livelihood of the people is also improved. Restoring the biodiversity in Bangladesh. That is one of our key issues in Germany. We are concerned about it, and we are happy to support the Bangladesh government in their efforts also to restore the biodiversity.
অপরিকল্পিত নগরায়ন জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করায় জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। অবাধ গাছপালা কাটা হলেও নতুন করে গাছ লাগানোর সুযোগ থাকছে না। এতে নষ্ট হচ্ছে উদ্ভিদ ও প্রাণীজ জীববৈচিত্র্য। এভাবে চলতে থাকলে অচিরেই ঢাকা শহরে নাগরিক সুবিধা নিয়ে টিকে থাকা হবে অকল্পনীয়। আমরা মূলত এই প্রকল্পের মাধ্যমে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখি। আমাদের জলাশয়গুলো যে অবস্থানে ছিল সময়ের ব্যবধানে মনুষ্য এবং প্রাকৃতিক কারণে সেই অবস্থানে নেই। আমাদের মূল উদ্দেশ্য হবে সেই অবস্থানে ফিরিয়ে দেওয়া। এই মানুষকে সচেতন করে দরকার যে আমাদের কি কি কার্যক্রম করা দরকার। আমাদের এখানে প্রায় 13টি প্রশিক্ষণ কার্যক্রম আছে, যার মাধ্যমে সচেতন করা যাচ্ছে এবং সংগঠিত করা হচ্ছে সংগঠনের সদস্যদের। যারা জড়িত, আমি ইতিমধ্যে বলেছি 1037 জন একেবারে নিবন্ধিত সদস্য আছেন। তারা ছাড়াও আশেপাশে যে সব লোকজন আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যে কী কার্যক্রম করলে পরে এই জলজ জীববৈচিত্র্য সংগঠিত হবে, জলজ সম্পদ তা বৃদ্ধি পাবে এবং সময়ের ব্যবধানে তা আমরা ওই পূর্বাবস্থায় ফিরে যাব। আমাদের অনেক আছে, প্রজাতি আছে যেগুলো পুনরাবির্ভাব হচ্ছে শুধুমাত্র জলাভূমি নির্ভর অভয়াশ্রম প্রতিষ্ঠা করার ফলে। সুতরাং অভয়াশ্রম ব্যতীত একটি অত্যন্ত উন্নত কৌশল বিলুপ্ত প্রায় অথবা যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেইগুলো প্রজাতি ফিরিয়ে আনার জন্য অভয়াশ্রম প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণ করা অতীব প্রয়োজন বলে আমি মনে করি। জীববৈচিত্র্য টিকে না থাকলে মানুষের অস্তিত্বও টিকে থাকবে না। অনেক অণুজীবকে খালি চোখে না দেখলেও প্রতিনিয়ত আমাদের কল্যাণে কাজ করে যাচ্ছে তারা। মানুষের অবিবেচক কাজের কারণে সে সুযোগ হাতছাড়া হচ্ছে। দীর্ঘকাল ধরে প্রকৃতিতে গড়ে উঠেছে জীববৈচিত্র্য। আমাদের কারণে যদি এ জীববৈচিত্র্য ধ্বংস হয় তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কি উপহার দিয়ে যাব? ঢাকা শহরে কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টা ডেভেলপ করা যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে যেসব নদী নালা খাল বিল আছে ঢাকা শহরে যেগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে, সেগুলা আমরা যদি আবার খনন করে চালু করতে পারি তাহলে অন্তত জলজ যেসব প্রাণী আছে তাদেরকে আমরা সংরক্ষণ করতে পারি, এমনকি ঢাকা শহরের ভিতরেই। এত জনবহুল শহরের আশেপাশে যেসব খালি জায়গা আছে, খাস জমি আছে, অথবা রাস্তার আশেপাশে যেসব যেখানে এখনও বৃক্ষরোপণ করা হয়নি ওইসব এলাকায় যদি বৃক্ষরোপণ করা যায় অবশ্যই ঢাকা শহরে জীববৈচিত্র্য কিছুটা বৃদ্ধি পাবে। সবুজ যতটুকু করা যাবে ততটুকুই লাভ হবে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে। জীববৈচিত্র্য সংরক্ষণ শুধু গাছপালা লাগানোই না, যেসব গাছপালা অলরেডি ঢাকা শহরে আছে সেগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, অথবা দেশি প্রজাতির যেসব গাছ আমাদের দেশে হারিয়ে যেতে চলেছে সেগুলো যদি সংরক্ষণ করতে পারি, বড় বড় প্রতিষ্ঠান আছে ঢাকা শহরে, তাদের নিজস্ব আঙ্গিনা আছে, ওই আঙ্গিনাও যদি ওগুলো সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব। আসুন নিজেদেরই প্রশ্ন করি এবং এর সমাধানে যতদূর সম্ভব কাজ করে ঢাকা শহরের জীববৈচিত্র্য রক্ষা করি। আমরা সবাই বেশিরভাগ মানুষই ঢাকায় বসবাস করি, কিন্তু এত কর্মব্যস্ত মুখর জীবনে আমরা প্রত্যেকেই প্রশান্তি চাই। প্রশান্তির জন্য আমরা মনে করি গ্রামটাই উত্তম, কিন্তু এত কাজের ভিড়ে, এত কিছুর ভিড়ে হয়তো আমাদের গ্রামে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি ঢাকা শহরের মধ্যে বসে একটু প্রশান্তির জায়গা পাই তাহলে মনে করি যে আমাদের এই কর্মব্যস্ত জীবনটাকে আরেকটু সুন্দর করা যায়। যেমন আমাদের এখানে ভিক্টোরিয়া পার্ক আছে, এমন অনেক পার্ক আছে যেখানে আসলে আমাদের মনে হয় একটু প্রশান্তির জায়গা, গাছপালা, শান্ত পরিবেশ, পশু পাখিরা থাকবে, পাখির গুঞ্জন, যেগুলো কিন্তু গ্রামে ছাড়া পাওয়াই যায় না। কিন্তু এইরকম পার্কগুলো যদি আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় থাকতো তাহলে আমরা মনে করি আমাদের যে পাখিগুলো বিলুপ্ত হচ্ছে তারা বিলুপ্ত হতো না এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হতো এবং আমরাও একটু প্রশান্তির সাথে বসবাস করতে পারতাম, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারতাম। আসলে এত যানজট, এত কিছুর মধ্যে মনে হয় যেন দমটা আটকে যায়, কিন্তু এই পার্কে আসলে মনে হয় একটু প্রশান্তি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, এত গাছপালা, এত কিছু। কিন্তু এই ঢাকা শহরে কিন্তু সেটা পাই না। কিন্তু আমরা যারা নাগরিক আছে, আমরা যারা ছাত্রছাত্রী আছে, আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা মনে করি যে এই আমাদের যে জিনিসগুলো, পাখিগুলো বিলুপ্ত হচ্ছে, যে জায়গাগুলো বিলুপ্ত হচ্ছে, সেগুলো আমরা একটু সচেতন হলে সেগুলো রক্ষা করতে পারি। তো আমাদের সবাইকে সচেতন হতে হবে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য। আর আমি মনে করি আমাদের ছাত্রছাত্রী প্রত্যেকটা নাগরিককে এর প্রতি সচেতন হওয়া প্রয়োজন।
এই সারাদিনের ক্লান্তিটাকে দূর করার জন্য আমরা একটা নিরিবিলি পরিবেশে গিয়ে বসি, যেখানে আমরা সুন্দর একটা পরিবেশ পাবো, যেখানে প্রকৃতি অনেক সুন্দর থাকবে, গাছপালা থাকবে, যেখানে পশু পাখি থাকবে, তারপরে বিভিন্ন বসবাস মানুষের আনাগোনা থাকবে, যেখানে সব কিছুই আমাদের সুন্দর গোছালো পরিবেশটা থাকবে। তো এরকম একটা পরিবেশে গিয়ে আমরা থাকার চেষ্টা করি। তো এরকম একটা পরিবেশের জন্য আমাদের সবাইকেই আমাদের সেই পরিবেশটাকে যাতে সুন্দর হয় এবং পশু পাখি গাছপালা যাতে নিধন না হয় সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের এই দেশের ঢাকার এই মেগা সিটির পরিবেশটাকে আরও সুন্দর করা যায়। সবাইকে এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি, আমাদের এই মেগা সিটিকে সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যে কোনো গাছ আমরা দেখলে, যে কোনো পাখালি দেখলে আমরা তাদেরকে যেন অবহেলা না করি। তাদেরকে যদি আমরা অবহেলা করি, প্রকৃতি আমাদেরকে অবহেলা করবে। দ্যাটস ওয়াই আমাদেরকে এ ব্যাপারে সচেতন হবে এবং সরকারকে এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে। অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা শহরের আশেপাশে যত জলাশয়, নদ নদী, খাল সব নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন কলকারখানার বজ্র, গৃহস্থালিকা আবর্জনা, বিভিন্ন গার্মেন্টসের নোংরা পদার্থের কারণে আমাদের বুড়িগঙ্গা, আমাদের আশেপাশে ছোট তুরাগ নদী, এসব কিছু বিপর্যস্ত হয়ে পড়ছে, যার জন্য আমাদের পানির নিচের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। বিভিন্ন ধরনের এই বজ্র পদার্থগুলো আমাদের পানির জীববৈচিত্র্যকে যেমন নষ্ট করতেছে, এসব গ্রহণের ফলে আমাদের নিজেদের জীবনও হুমকির মুখে পতিত হচ্ছে। আমরা প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তো এই ঢাকা শহরকে বাঁচানোর জন্য আমাদের শুধু স্থলের জীববৈচিত্র্য রক্ষা করলে হবে না, আমাদের জলজ জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। ঢাকাকে বসবাসের উপযোগী করে তুলতে হলে আমাদেরকে প্রথমেই সচেতনতার সাথে কাজ করতে হবে। ঢাকার আশেপাশের যে খাল বিল নদী নালা, আমাদের সবুজ বনায়ন, এর মাধ্যমে আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে। তবেই ঢাকা গড়ে উঠবে আমাদের বসবাসের উপযোগী হিসাবে। সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।